হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আমার ছোট্ট ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমি আমার শহর কলকাতায় ঘুরে দেখব পায়ে হেঁটে। কটা স্থান আজকে ঘোরা সম্ভব সেটাই আমি আজকের ব্লগে তুলে ধরবো। তো চলুন বেরোনো যাক। বন্ধুরা, আমরা আজকের যে গন্তব্য সেটা হলো আমাদের মেট্রো করে, কলকাতা মেট্রো জানেন, ওই মেট্রো করে আমরা প্রথমে আসবো রবীন্দ্র সদন। এই রবীন্দ্র সদন থেকে বেরিয়ে আজকে আমাদের প্রথম গন্তব্য হলো নন্দন যাব। নন্দন থেকে তারপরে আমরা বিভিন্ন গন্তব্য যে যাব আজকে সেগুলো পরপর আমি দেখাতে থাকছি। তো আমি রবীন্দ্র সদন মেট্রোতে এলাম। মেট্রো থেকে বেলগাছিয়া থেকে আমার ভাড়া লাগলো 15 টাকা দিয়ে। তারপরে আমি হেঁটে হেঁটে পুরো যাত্রাটা করবো। দেখা যাক কটা করা সম্ভব হয় হেঁটে হেঁটে কলকাতা। আজকের আমাদের প্রথম গন্তব্য হলো নন্দন। এই আমার পিছনে হলো নন্দন, যেটি 1980 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব জ্যোতি বসুর তত্ত্বাবধানে এটি গঠিত হয় এবং সত্যজিৎ রায় এর উদ্বোধন করে। আজও কম বয়সী ছেলেমেয়েদের অন্যতম পছন্দের সিনেমা হলের জায়গা হলো এই নন্দন, যেখানে আজও 30 টাকায় সিনেমা দেখানো যায়। এখানে টোটাল 2টো অডিটোরিয়াম আছে এবং আরও একটি তৃতীয় অডিটোরিয়াম যেটির কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি এটি গঠন হয়ে যাবে। বন্ধুরা, নন্দনের এই 8 নম্বর গেট দিয়ে বেরোলেই ঠিক এই যে সামনে দিয়ে পার হবেন, পার হয়ে ঠিক অপোজিট পারে অবস্থিত হলো এই মোহরকুঞ্জ। বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় যে গন্তব্য সেটা হলো মোহরকুঞ্জ বা সিটিজেন্স পার্ক। সালটা 2007। তৎকালীন কলকাতার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে তত্ত্বাবধানে টোটাল 64 লক্ষ টাকা খরচা করে এই সিটিজেন পার্কটা তৈরি হয়, যেটা সকালবেলা ভোর 5:30 থেকে 9টা অবধি এবং বিকেলবেলা 4টে থেকে রাত্রির 9টা অবধি খোলা থাকে। তো আমরা যে সময় এসেছি এই সময় পার্কটা বন্ধ আছে। তো এটা আমাদের দ্বিতীয় গন্তব্য আজকের দিনে। তো চলুন এগোনো যাক এর পরের গন্তব্যের দিকে। 1819 সাল থেকে বহু টালবাহানা সামলে প্রায় 20 বছর পর 1839 সালে এই চার্চ নির্মাণের কাজ চালু হয় এবং 8 বছর পর 1847 সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই চার্চে সারা বছর ধরে বহু ধর্মের মানুষের আগমন ঘটে এবং 25শে ডিসেম্বর এখানে জাঁকজমক করে পালন করা হয়ে থাকে। সালটা 1963। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তত্ত্বাবধানে এই বিড়লা প্ল্যানেটোরিয়াম গঠন করা হয়। এখানে জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, গ্রহ এবং তারা সম্পর্কিত বিভিন্ন তথ্যচিত্র এখানে বিভিন্ন সময় বাংলা, হিন্দি এবং ইংরাজিতে সম্প্রচার করা হয়। 30 থেকে 50 মিনিটের তথ্যচিত্র এখানে সম্প্রচার করা হয় এবং এখানে টোটাল 570 জনের ধারণ ক্ষমতা রয়েছে। মধ্য কলকাতার ময়দান অঞ্চলে বৃহৎ এক মার্বেলের স্মৃতিস্তম্ভ হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। 1906 থেকে 1921 সালের মধ্যে ব্রিটিশ রাজ কর্তৃক এটি নির্মাণ করা হয়। 1876 থেকে 1901 সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়। এটি টোটাল 64 একর বাগান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এটি একটি জাদুঘর। বন্ধুরা, যে লিস্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ভিক্টোরিয়া লাইটনিং শো। কবে লাইট শো হয় এবং তার ফি সমস্ত কিছু এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো কলকাতার দ্বিতীয় বৃহত্তম পার্ক বা গড়ের মাঠ বা ময়দান মাঠ। তো এই মাঠটা হলো পশ্চিমবঙ্গের বা কলকাতার দ্বিতীয় বৃহত্তম মাঠ এবং 2013 সালে ইকো পার্ক তৈরি হওয়ার আগে অবধি এটিই ছিল কলকাতার প্রথম বৃহত্তম মাঠ। তো এই মাঠটা প্রায় প্রচুর বড় এবং এই মাঠটি সম্পূর্ণভাবে সেনাবাহিনীর অন্তর্গত। এবং আমার পিছনে যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হলো দ্য 42। এটি হলো কলকাতার বৃহত্তম বিল্ডিং। বন্ধুরা, এই গড়ের মাঠের ঠিক সামনে যে এই যে বিল্ডিংটা, উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো দ্য 42। এটা হলো কলকাতার সর্ববৃহৎ বিল্ডিং। এছাড়াও এই দূরে যে পোস্টগুলো দেখা যাচ্ছে লাইটের, ওটা হলো দ্য ইডেন গার্ডেন, কলকাতার অন্যতম বিখ্যাত ক্রিকেট গ্রাউন্ড।
এবং এই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, কিছুটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে, এটা হলো দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তো সেই জায়গাটা হলো এলিয়ট পার্ক। এই এলিয়ট পার্ক হলো ময়দান চত্বরে, ময়দান যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে 5 মিনিটের দূরত্ব। তো সালটা 2004, 22শে নভেম্বর তৎকালীন কলকাতার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই পার্কটি তৈরি হয়। এটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি 3 ঘন্টা খোলা, এবং সপ্তাহে 7 দিনই এই পার্কটা খোলা থাকে। তো আপনারা এই পার্কটা আসতে পারে, কিন্তু আমি এই পার্কের ভেতরে ভিডিও করতে পারছি না, কারণ ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য বাইরে থেকেই দেখালাম। এবং পার্কে এন্ট্রি কিন্তু সম্পূর্ণ ফ্রি, একটা পয়সাও লাগে না, এবং সপ্তাহে 7 দিনই খোলা থাকে। বন্ধুরা, এখন আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হলো সাউথ পার্ক স্ট্রিট গোরস্থান, যার পূর্ব নাম গ্রেট খ্রিস্টান সমাধিস্থল। এটি বিশ্বের প্রাচীনতম নন গির্জা কবরস্থানগুলির অন্যতম। এই যে সামনে যে জানলাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো এর টিকিট কাউন্টার। পার হেড 25 টাকা করে টিকিটের দাম। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে ছবিগুলো তুলে কোলাজ করে দিলাম। ইন্ডিয়ান মিউজিয়াম, যার পূর্ব নাম ছিল ইম্পেরিয়াল মিউজিয়াম অফ কলকাতা। এটি বিশ্বের 9ম প্রাচীনতম এবং এশিয়ার বৃহত্তম জাদুঘর। এখানে প্রাচীন জিনিসপত্র, বর্ম, অলঙ্কার, জীবাশ্ম, মমি, মোঘল চিত্রকর্মের বিরল সংগ্রহ রয়েছে। কলকাতার প্রাচীনতম ইংরেজ মহল্লা ছিল ডালহাউসি স্কোয়ার, কিন্তু পরবর্তীকালে ধর্মতলা এবং চৌরঙ্গিতেও তাদের বসতি গড়ে উঠতে থাকে। সালটা 1871। ইংরেজ বাসিন্দাদের সুসংগঠিত প্রতিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে কলকাতা কর্পোরেশন কমিটি একটি বাজার নির্মাণের কথা ভাবে। সালটা 1874। 1 জানুয়ারি ধুমধামের সাথে এক বিশাল শপিং তোরণ ইংরেজ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কলকাতার প্রথম পৌরবাজার। এই খবরটি দ্রুত সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং কলকাতা কর্পোরেশনের তৎকালীন চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হক এই মার্কেট নির্মাণের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছিলেন। তাই তার 28 বছর পর 1903 সালে 2রা ডিসেম্বর বাজারটি আনুষ্ঠানিকভাবে স্যার স্টুয়ার্ট হকের নাম অনুসারে নামকরণ করা হয় হক মার্কেট। যদিও বর্তমানে এটি নিউ মার্কেট নামেই লোকমুখে বেশি পরিচিত, এবং সারা ভারত জুড়ে আজও এই নিউ মার্কেটের নাম যথেষ্টভাবে রয়েছে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।